কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের সোলো লেভেলিং এর 7 এবং 8 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখন বলবা 7 নম্বর এপিসোড তো অলরেডি আপলোড হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যে 7 নম্বর এপিসোডটা এক্সপ্লেইন করেছিলাম সেখানে একটা স্ট্রাইক চলে আসে। তো এরপরে আমরা যখন 8 নম্বর এপিসোডটা আপলোড করি সেখানেও একটা স্ট্রাইক চলে আসে। এই কারণে আমাদেরকে এই দুইটা এপিসোডই একসাথে একটা রি-আপলোড করতে হচ্ছে। মানে আজকের ভিডিওতে তোমরা একই সাথে সোলো লেভেলিং এর 7 এবং 8 নম্বর এপিসোডের কাহিনী জানতে পারবে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই আমাদের রিপোর্টারদের সিন দেখানো হয়। তারা সবাই এই হান্টার অ্যাসোসিয়েশনের রিভলিউশন সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিল। আজকে অনেক হান্টারদেরই রিভলিউশন হবে, সো তারা এখানে নিউজ করার জন্য দাঁড়িয়ে আছে। তো তারা সকলে যখন দাঁড়িয়ে ছিল তখনই এখানে দুইটা গাড়ি আসে, আর এই গাড়ির মধ্যে থেকে বেক ইউনহু আর চৈজন ইং চলে আসে। এদের তো তোমরা ভালোভাবে চেনো, একজন হচ্ছে হোয়াইট টাইগার গিল্ডের গিল্ড মাস্টার আর একজন হচ্ছে হান্টার্স গিল্ডের গিল্ড মাস্টার। তো এরা দুইজন এখানে এসে এখানে এত বেশি রিপোর্টারদের দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং চিন্তা করে এখানে এত বেশি রিপোর্টাররা কি করছে। রিপোর্টাররা তখন দ্রুত তাদের দুইজনের কাছে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারাও কি এখানে লি মিনসুনকে আপনাদের নিজের গিল্ডে রিক্রুট করাতে এসেছেন? লি মিনসুনকে হয়তো তোমাদের মনেই আছে, 6 নম্বর এপিসোডের শেষে একটা ছেলেকে দেখেছিলাম আমরা, ওইটাই হচ্ছে লি মিনসুন। মানে ওই যে ওই সেলিব্রিটি টাইপের ছেলেটা, মানে আসলেই সে সেলিব্রিটি যার ওই হান্টার অ্যাওয়াকেন হয়েছে, আর সেও তো আজকে তার মানে র্যাঙ্ক টেস্ট করার জন্য এখানে এসেছে। সো এখানে বেক ইউনহু আর চৈজন ইন সরাসরি বলে দেয়, না আমরা এখানে তার জন্য আসিনি, আমরা এখানে অন্য একটা কাজের জন্য এসেছি। এরা দুজনেই এখানে সানজিন উর করার সাহায্যের ব্যাপারে কথা বলতে থাকে। মানে সানজিন উ তো তাদের দুজনকেই সাহায্য করেছিল, মানে তাদের দুজনেরই গিল্ডকে সাহায্য করেছিল। সো এখানে তাদের দুজনেরই উদ্দেশ্য হচ্ছে সানজিন উকে তাদের নিজেদের গিল্ডে রিক্রুট করা। তো এই ব্যাপারটা নিয়ে যখন তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল তখনই এখানে ফিন গিল্ডের গিল্ড মাস্টার চলে আসে আর তাদেরকে বলে, তোমরা যদি এখানে লি মিনসুনকে নিজেদের গিল্ডে রিক্রুট করাতে না আসো তাহলে তোমরা এখানে কেন এসেছো? এখন এই কথাটা শুনে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তাকে বলে, এই লি মিনসুন না ফি মিনসুন, একে দিয়ে আমাদের কিছুই যায় আসে না, আমরা এখানে অন্য কাজে এসেছি। এখন তাদের দুজনের মুখে এই কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, তাহলে তারা এখানে কোন উদ্দেশ্যে এসেছে? এরপরে আমরা দেখতে পাই এখানে অলরেডি সানজিন ও চলে এসেছে, মানে সেও তো আজকে তার রিঅ্যাসেসমেন্ট করবে আর কি। এরপর আমাদের জিনায়ের সিন দেখানো হয়। তার স্কুলের মেয়েরা এখন অনেক বেশি এক্সাইটেড ছিল লি মিনসুনের রিওয়াকেনের ব্যাপারটা নিয়ে। মানে লি মিনসুন তো অনেক বেশি পপুলার একজন মানে মানুষ আর কি, সে হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির একজন অ্যাক্টর। সো তাকে নিয়ে তো সবাই অনেক বেশি এক্সাইটেড থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর ওই রিঅ্যাসেসমেন্ট সেন্টারের সামনে যে রিপোর্টার গুলো এসেছে তারা কিন্তু সবাই এই লি মিনসুনের অ্যাওয়াকেনের ব্যাপারটা নিয়ে এসেছে, তারা কিন্তু সানজিন উর ব্যাপারটা নিয়ে এখানে আসে নাই। এখন আমাদের লি মিনসুনের সিন দেখানো হয়, মানে তার ইন্টারভিউয়ের সিন দেখানো হয়। সে এখানে সকলের উদ্দেশ্যে বলে, আমিও এখন একজন হান্টার হিসেবে অ্যাওয়াকেন হয়েছি, আর আমি এখন থেকেই সিদ্ধান্ত নিচ্ছি যে আমি হান্টার হিসেবে কাজ করব আর সকলকে সাহায্য করব। এটাই হয়তো আমার ভাগ্যে লেখা আছে, আর আমি এখন থেকে মিস্টার লিম টাইগু এর সাথে কাজ করব। এখন তার এই সকল কথা শুনে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে লি মিনসুন তার নিজের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পপুলার আর সে অলরেডি অনেক বেশি সফল, তারপরেও সে হান্টার হিসেবে তার নিজের জীবনকে কেন বিপদের মুখে বা রিস্কের মধ্যে ফেলতে যায়। তারা ভাবতে থাকে সে তো এখন পর্যন্ত জানে না যে তার র্যাঙ্ক আসলে কি, কিন্তু তারপরেও সে এত বড় রিস্ক কেন নিচ্ছে। আসলে ব্যাপারটা এরকম ছিল না, লি মিনসুন অলরেডি জেনে গিয়েছিল যে সে এ র্যাঙ্কের হান্টার হবে, আর সে যে গিল্ডে ঢুকছে এই গিল্ডের গিল্ড মাস্টারের সাথে সে অলরেডি 2 বছরের কন্ট্যাক্টে চলে গেছে, আর সে মূলত এই টেকনিকে তার নিজের পপুলারিটিকে আরো অনেক বেশি বাড়াতে চায়। এই হান্টার ফান্টার আসলে সে কিছুই হতে চায় না, সে নিজের জীবনকেও এত বেশি বিপদে ফেলবে না। এরপর আমরা দেখতে পাই জিন উ এই অ্যাসোসিয়েশনের ভেতরে ঢুকতে চায়, তবে এখানে থাকা একজন গার্ড জিন উকে ভেতরে ঢুকতে দেয় না এবং সে জিন উকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে কাজ চলছে, তুমি এখন এখানে ঢুকতে পারবে না, আর তুমি এখানে কেন এসেছো? জিন উ তখন বলে, আজকে আমার রিভলিউশন, এই কারণে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। সেই গার্ড তখন বলে, এন্ট্রান্স এখন বন্ধ, তুমি কি দেখতে পাচ্ছ না, চুপচাপ এখান থেকে চলে যাও। তখনই পেছন থেকে হান্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান গোগান হি চলে আসে এবং সেই গার্ডকে বলে, আমার তো মনে হয় না যে এন্ট্রান্স বন্ধ আছে, আর এই ছেলেটা আমার গেস্ট, আর আমি তোমাদেরকে বলেছিলাম না এই সময় কোনো প্রেস কনফারেন্স রাখবে না। যাই হোক, এরপরে গোগান হি জিন উকে নিয়ে ভেতরে চলে যায়। এই সবকিছু দেখে লি মিনসুং সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি একবার ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে আসছি যে আমার শিডিউল কখন। সো এটা বলে সে যখন ভেতরে ঢুকতে নেয় তার আগে সেখানে জিমচুল চলে আসে এবং সে ভেতরে ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। মেনসন তখন জিমচুলকে বলে, তুমি কি জানো যে আমি কে, আর তুমি আমার রাস্তাকে বন্ধ করছো? তুমি কি জানো আমি জাস্ট একবার যদি তোমার নামে কমপ্লেন করি তাহলে তোমার চাকরি চলে যাবে? জিমচুল তখন বলে, তুমি কে, এতে আমার কিছুই যায় আসে না, তবে তোমার এই অ্যাটিটিউড আমার মোটেও পছন্দ হচ্ছে না। এখন
এখন আমাদের ভেতরের সিন দেখানো হয়, এখানে চয় জুন ইন এবং বেক ইউন হু অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিল। আজকে তোমার রেজাল্ট হবে এটা শুনেই তারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। যেহেতু গত 2 বছরে আমাদের দেশে নতুন করে কোনো এস র্যাঙ্কের হান্টার আসেনি, এই কারণে সবাই অনেক বেশি ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে। এখন জিন উ, গো গানহি আর একটা রিঅ্যাসেসমেন্ট করার লোক অনেক বড় একটা রুমের মধ্যে চলে যায়। সেখানে তারা জিন উকে জিজ্ঞাসা করে, তোমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমরা তোমাকে তোমার পদবি দিব, সো তুমি কি কি করতে পারো এটা আমাদেরকে দেখো, বা তোমার স্কিল কি কি আছে সেগুলো আমাদেরকে দেখাও। জিনু তখন এখানে মাত্র কয়েকটা শ্যাডো সোলজারকে সামান করে এবং তারা এখানে চলে আসে। এটা দেখে সেই অ্যাসেসমেন্ট করার লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি সামান করতে পারো, তার মানে তুমি মেস টাইপের হান্টার। গো গানহি তখন জিনউকে বলে, দেখো জিনউ, আমরা জিনচুলের রিপোর্ট পড়েছি এবং সেখান থেকে জানতে পেরেছি তুমি এর চেয়ে আরো অনেক বেশি সোলজারদেরকে সামান করতে পারো, তাই আমাদের তোমার সম্পূর্ণ অ্যাবিলিটিটা দেখাও। জিনউ তখন উপায় না পেয়ে তার মোটামুটি সবগুলো শ্যাডো সোলজারদেরকে এখানে সামান করে, মানে সবগুলোকে তো করে না, মোটামুটি বেশিরভাগ গুলোকেই করে। জিনু যখন তার শ্যাডো সোলজারদেরকে বাইরে বের করছিল বা সামান করছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা বেক ইউনহু আর চয় জুন ইং ভালোভাবেই বুঝতে পারে যে ভেতরে থাকা অরা কি পরিমাণে বেশি বেড়ে গিয়েছে। তারা তখন বুঝতে পারে যে তাহলে এটাই হচ্ছে আসল জিনউর পাওয়ার। এদিকে জিনু তখন ভেতরে বলতে থাকে, আমি এরকম সোলজার আরো 100-200টাকে সামান করতে পারি। তো এটা দেখে এখানে গো গানহিও অনেক বেশি অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপরে জিনউকে তার এস র্যাঙ্কের লাইসেন্স বা হান্টার্স লাইসেন্সটা দিয়ে দেওয়া হয়। এরপর জিনু যখন সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে বাইরে বেক ইউনহু আর চয় জুন ইনকে দেখতে পায়। তারা দুইজনেই এখানে জিনুর জন্য অপেক্ষা করছিল। তারা তখন জিনুকে বলে, আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি আমাদেরকে কিছু সময় দিবে? জিনু তখন বলে, আমি তো এখন সময় দিতে পারবো না, আমার একটু কাজ আছে। এটা বলে জিনু সেখান থেকে বাইরে যেতে থাকে। এখন আমরা জিনার ফ্রেন্ড ওই সং ই কে দেখতে পাই। সে জিনাকে বলে, জিনা এই দেখো তোমার ভাই টিভিতে এসেছে। এরপরে আমরা দেখতে পাই সেই মাইনিং টিমকে, তারাও এই নিউজটা দেখছিল। এরপরে আমরা জুহিকেও দেখতে পাই, জুহিও এই নিউজটা দেখছিল এবং সেও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ নিউজে দেখানো হচ্ছিল সান জিন উ এই দেশের 10ম এস র্যাঙ্ক হান্টার হয়ে গেছে। তো এই নিউজটা অনেক বড়ভাবে প্রচার করা হয়, কারণ অলমোস্ট 2 বছর পর তাদের দেশে নতুন একজন এস র্যাঙ্ক হান্টারের অ্যাওয়াকেন হয়েছে। এখন আমাদের জিনহো আর তার বাবার সিন দেখানো হয়। জিনহোর বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সাকসেসফুল হয়েছো, তুমি কি এটা করতে পেরেছো? জিনহো তখন বলে, না আমি এটা করতে পারিনি, আমি জিনউকে আমাদের গিল্ডে নিয়ে আসতে পারিনি। এখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। এখানে জিনউ জিনহোকে বলে, দেখো আমি আরো অনেক বেশি শক্তিশালী হতে চাই, আর আমি যদি এখন নির্দিষ্ট কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করি তাহলে আমার কাজে অনেক বেশি বাধা আসবে, তাই আমি এটা করতে পারবো না, আমি তোমাদের গিল্ডে জয়েন হতে পারবো না। জিনহো তখন তার বাবাকে বলে, জিনউ আমাকে তার নিজের সাথে জয়েন করতে বলেছে। এটা শুনে তার বাবা এখানে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি প্রথমে আমার কাছে এসেছিলে তোমার ভাইয়ের জায়গা ছিনিয়ে নিতে, আর তুমি এখন বলছো যে তুমি নিজেই এখানে কাজ করবে না, তুমি এখন অন্যজনের জন্য কাজ করবে। জিনহো তখন জিনউর সাথে কাটানো সকল সময়ের ব্যাপারে ভাবতে থাকে আর বলে, হ্যাঁ আমি অবশ্যই জিনউর সাথে কাজ করব। এদিকে এখন আমাদের জিনউকে দেখানো হয়, সে এখানে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল। এখানে অনেক বেশি রিপোর্টাররা ছিল। বেক তখন জিনউকে বলে, দেখো এই রিপোর্টাররা এখন তোমাকে অনেক বেশি বিরক্ত করবে, তাই চলো আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দেই। জিনু তখন একদম চোখের পলক পড়ার সময়ের মধ্যেই সেখান থেকে গায়েব হয়ে সকলের পেছনে, আই মিন রিপোর্টারদের পেছনে চলে যায়। এটা দেখে তারা দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। চয় জং ইন তখন বলে, আরে ভাই, জিনু একজন মেজ হওয়ার পরেও সে ফিজিক্যালি এত বেশি স্ট্রং কিভাবে? বেক এটা দেখে তো এখানে একদম শকড হয়ে গিয়েছিল, আর সে চিন্তা করে, এত বেশি ফাস্ট, আমি এস র্যাঙ্ক হান্টার, কিন্তু তারপরেও তার মুভমেন্ট আমি দেখতে পাইনি। তবে শেষবার যখন আমি তাকে দেখেছিলাম তখন সে এতটাও বেশি শক্তিশালী ছিল না, সে কি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে? আর এই জিনিসটা কিভাবে হতে পারে? যাই হোক, এখন যেহেতু জিনউ এস র্যাঙ্কের হান্টার হয়ে গেছে, তাই সে এখন অনেক নামি দামি জিনিস কিনতে পারবে আর তার কাছে থাকা জিনিসগুলো বিক্রিও করতে পারবে, আর এখন তাকে কেউই সন্দেহ করবে না। মানে হান্টিং করার জন্য বা হান্টিং করার পর যে সকল টুলস জিনউ পায় বা কিনতে পারবে সেগুলোর কথা বলা হচ্ছে আর কি। এরপর সে হান্টার্স অকশন নামের একটা দোকানে আসে। এই দোকানগুলোতে মূলত হান্টিং করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বা ইকুইপমেন্ট পাওয়া যায়। জিনু তখন এই দোকানে থাকা সেলসম্যানকে বলে, আমার এমন একটা ইকুইপমেন্ট দরকার যেটা আমাকে অনেক বেশি হাই হিট থেকে বাঁচাতে পারবে, যেটার সাহায্যে অনেক গরম জায়গাতে গেলেও, এমনকি আগুনের মধ্যে গেলেও আমার কোনো ক্ষতি হবে না। সে তখন জিনুকে একটা জামা দেখায় যেটাকে সে তার সাধারণ জামা কাপড়ের উপরে পরতে পারবে, আর একটা আংটি দেখায় যেটাকে সে তার হাতে পরতে পারবে। আর এই দুইটা জিনিসের অ্যাবিলিটি জিনুর জন্য অনেক বেশি দরকারি ছিল বা কাজের ছিল। মানে ডেমন ক্যাসেলের মধ্যে তো চারিদিকে শুধু আগুনই জ্বলে, সো এর মধ্যে তো তার এই দুটো ইকুইপমেন্ট খুবই দরকার হবে, আর এই কারণেই মূলত জিনু এখানে এসেছে। জিনু তখন তাকে এগুলোর দাম সম্পর্কে জিজ্ঞাসা করে। দাম শোনার পর জিনু বলে, কি এত দাম? মানে এগুলোর দাম জিনুর এক্সপেকটেশনের চেয়েও অনেক বেশি বাইরে ছিল। জিনু তখন বলে, এগুলোর কি কোনো ডিসকাউন্ট হবে? সেই লোকটা তখন বলে, না, এই সবকিছুর দাম একদম ফিক্সড, তবে আপনি যদি এই গ্লাসটা ভাঙতে পারেন তাহলে এটা আমি আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিব। তবে একটা কথা মনে রাখবেন, এ র্যাঙ্কের হান্টাররা এটাকে সামান্য নড়াতেও পারে না। জিনু তখন এটা দেখে চিন্তা করে, এর ভেতর থেকে ম্যাজিক পাওয়ার তো আমি ফিল করতে পারছি,
কিন্তু তারপরেও চেষ্টা করা যাক। এরপরে জিনউ যখন এটাকে ভাঙার জন্য প্রস্তুত হয়ে যায় তখনই সে বলে, আরে স্যার স্যার আমি তো জাস্ট মজা করছিলাম, মনে হচ্ছে আমার মজাটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। জিনু তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কয়েকটা ড্যাগার দেখান। তখন পাশ থেকে অন্য একজন এসে বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। এখন প্রথমে এখানে থাকা সেই লোকটা নোটিস করে এই গ্লাসে অলরেডি ক্র্যাক চলে এসেছে। সে চিন্তা করে এটা কিভাবে হতে পারে, সে তো এটাকে টাচও করেনি। এদিকে জিনউ এখন বিভিন্ন ধরনের ড্যাগার দেখতে থাকে, তবে এগুলোর দাম প্রচন্ড পরিমাণে বেশি ছিল। জিনউ চিন্তা করে এগুলোর অ্যাবিলিটি তো কাসাকার ড্যাগার্স এর মতো বা তার সমান, তাহলে এগুলোর দাম এত বেশি কেন? এরপরে জিনউ তার নিজের কাছে থাকা একটা ড্যাগার বের করে এবং এটার দাম জিজ্ঞাসা করে। সেলসম্যান তখন এটা দেখে বলে এটার দাম মোটামুটি 100 মিলিয়নের কাছাকাছি হবে। নিজের ড্যাগারের দাম এত বেশি শুনে জিনু এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এটাকে তার ইনভেন্টরি থেকে শুধুমাত্র 2.8 মিলিয়ন গোল্ড দিয়ে কিনেছিল। এখন রাতের বেলা বেক ইয়নহোর সিন দেখানো হয়। সে চিন্তা করে এটা কিভাবে হতে পারে, জিনু এত বেশি শক্তিশালী কিভাবে হতে পারে? কোথাও সে এমন হান্টার না তো যে বারবার রিওকেন হতে থাকে, যার পাওয়ার সবসময় বাড়তেই থাকে। এখন আমাদের সকালবেলার সিন দেখানো হয়। সকালবেলা জিনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন বাইরে আর কোনো রিপোর্টার্স নেই। জিনু তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি হয়েছে, তুমি কি রিপোর্টার্সদের দেখছো? হয়তো অ্যাসোসিয়েশনের লোকরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। জিনা এখন তার উপরে রাগ দেখাতে থাকে, কারণ তার কারণেই এখন এত কিছু হয়েছে। তখনই কেউ তাদের দরজায় নক করে। প্রথমে তারা মনে করে হয়তো কোনো রিপোর্টার এসেছে, এ কারণে জিনউ কিছুটা রেগে গিয়ে দরজা খুলে। তবে দরজা খুলে সে দেখতে পায় এখানে জিনহো এসেছে। জিনহো একদম পারফেক্ট একটা সময়ে এসেছিল। জিনু তখন তাকে ধরে জিনাহকে বলে, কালকে আমি জিনহোর সাথে 7 দিনের জন্য একটা ট্রিপে যাব। জিনহো তখন জিনুর কথার সাথে তালে তাল মিলিয়ে যায়। এখন রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন জিনু কার গ্যালগানের সেই বডিগার্ডদের এখানে নিয়ে আসে। তবে এখানে 3 জন বডিগার্ড ছিল, মানে একজনকে তো জিনু মেরে উপরে পাঠিয়ে দিয়েছিল, এই কারণে তার শ্যাডো এক্সট্রাকশন হয়নি। এই কারণে কার গ্যালগানের 4 জন বডিগার্ডের বদলে এখানে 3 জন বডিগার্ড এসেছে, বা জিনু 3 জন বডিগার্ডের শ্যাডো এক্সট্রাক্ট করতে পেরেছে। এখানে জিনু একজন বডিগার্ডকে জিনাহ এর প্রোটেকশনের জন্য তার কাছে পাঠিয়ে দেয়। এরপরে সে ছাদে গিয়ে তার সকল শ্যাডোদেরকে নিয়ে পুরো শহর পেট্রোলিং করতে থাকে। এখন জিনু যেহেতু অফিসিয়ালি এস র্যাঙ্কের হান্টার, তাই এই পুরো শহরকে রক্ষা করা তার দায়িত্বের মধ্যেই পড়ে। পরের দিন জিনহো জিনুকে সেই বিল্ডিং এর কাছে রেখে আসতে যায় যে বিল্ডিং দিয়ে ডেমন ক্যাসেলে প্রবেশ করতে হয়। জিনহো তখন জিনুকে জিজ্ঞাসা করে, তুমি 1 সপ্তাহের জন্য যাচ্ছ, তুমি এখনো এত বেশি পরিশ্রম কেন করছো? জিনু তখন বলে, এটা আমার ট্রেনিং এর অংশ। জিনহো তখন বলে, তুমি তো অলরেডি এস র্যাঙ্কের হান্টার হয়ে গেছো, তাহলে তুমি আর কত বেশি ট্রেনিং করবে? যাই হোক, এসব কথা বলতে বলতে তারা ফাইনালি সেই বিল্ডিং এর সামনে চলে আসে। এরপর আমাদের আকাশে কিছু একটা দেখানো হয় যেটা উড়ছিল। আমরা এখানে ক্লিয়ার ভাবে বুঝতে পারি না যে এটা কি ছিল, তবে এপিসোডের শেষে আমরা জানতে পারবো যে এটা আসলে কি ছিল। যাই হোক, এখন জিনউ ফাইনালি আবারও সেই ডেমন ক্যাসেলের মধ্যে ঢুকে পড়ে। এখানে জিনউ সেই সব থেকে কিনে আনা ইকুইপমেন্ট গুলো পরে একদম প্রস্তুত হয়ে যায়। এখানে ঢোকার সাথে সাথেই সে একটা কোয়েস্ট মিশন পায়, আর এটা ছিল তাকে এখানকার ডেমন মোনার্ককে হারাতে হবে। আর সে যদি এই মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে তাকে অনেক ভালো রিওয়ার্ড দেওয়া হবে। এখন আমাদের জিনহোর বাসার সিন দেখানো হয়, অর্থাৎ তার বাবা মায়ের সিন দেখানো হয়। তারা এখানে জিনহোর ব্যাপারে কথা বলছিল। তার মা তার বাবাকে বলে জিনহো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। জিনহোর বাবা তখন বলে, হ্যাঁ, জিনহো এখন নিজের ইচ্ছা মতো তার যা খুশি তাই করছে। তো তারা যখন এসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিল, হঠাৎ করেই জিনহোর বাবার মাথা এখানে ঘুরে যায় আর সে এখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে ডেমন ক্যাসেলের মধ্যে জিনউর সামনে অনেক বড় বড় মনস্টাররা আসছিল। জিনউ তখন টাস্কের সাহায্যে এই সকল মনস্টারদেরকে মেরে ফেলে। জিনউ এখানে তার নিজের একটা অ্যাবিলিটি টাস্ককে দিয়েছিল, আর টাস্ক এই অ্যাবিলিটিটার সাহায্যে এখানে সবকিছু ধ্বংস করে দেয়। মানে জিনউ খুবই সহজে এই ফ্লোরটা কমপ্লিট করে ফেলে। এদিকে হাসপাতালে জিনহোর বাবার যখন জ্ঞান ফিরে আসে তখন ডাক্তার জানায় তার ইটারনাল স্লিপ ডিজিজ হয়েছে। ইটারনাল স্লিপ ডিজিজ হলো যখন কোনো মানুষের চারিপাশে অনেক হান্টার বা ম্যাজিক্যাল বিস্ট থাকে তখন তাদের বডি থেকে যে অরা বা ম্যাজিক রিলিজ হয়, সেই অরা বা ম্যাজিককে যদি প্রতিহত করা না হয় বা প্রতিরোধ করা না যায় তাহলে যে রোগটা হয় সেটাই হচ্ছে ইটারনাল স্লিপ। ডাক্তার তখন তাকে জিজ্ঞাসা করে, আপনার আশেপাশে কি কোনো হান্টার থাকে? সে তখন বলে, হ্যাঁ, আমার নিজের ছেলেই একজন হান্টার। সে তখন এখানে অনেক বেশি আফসোস করতে থাকে, কারণ সে এখন একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে আছে, যে ওয়ার্ল্ডে চারপাশে শুধু ম্যাজিকই আছে, তবে তার বডি এই ম্যাজিক গুলোকে প্রতিহত করতে পারছে না বা প্রতিরোধ করতে পারছে না। মানে সহজ কথায়, হান্টারদের মধ্যে থেকে যে অরা রিলিজ হয় সেই অরাকে কাউন্টার করার জন্য একটা পাওয়ার দরকার হয়। এই পাওয়ারটা যাদের মধ্যে আছে তারা সেফ থাকতে পারে, আর এই পাওয়ার যাদের মধ্যে থাকে না তারা এই ইটারনাল স্লিপের মধ্যে চলে যায়। জিনউর মাও কিন্তু ইটারনাল স্লিপের মধ্যেই আছে। এখন সিন শিফট হয় আর আমরা বেশ কিছু হান্টার্সদেরকে দেখতে পাই, তারা পেট্রোলিং করছিল। হঠাৎ করেই তারা তাদের সামনে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। তারা যখন মোটামুটি কাছে যায় তখন দেখতে পায় এটা জেজু আইল্যান্ডের একটা অ্যান্ট, যে অলরেডি উড়তে শিখে গেছে আর সে জেজু আইল্যান্ড ছাড়িয়ে মেইন শহরের মধ্যে চলে এসেছে। মানে এটাই কিন্তু সেই প্রথম অ্যান্ট বা সেই প্রথম পিঁপড়া যে জেজু আইল্যান্ড পার করে শহরের মধ্যে চলে এসেছে। আর এই জেজু আইল্যান্ডের আর্কটা কিন্তু মারাত্মক একটা আর্ক। কোরিয়ার সব হান্টাররা একসাথে মিলেও কিন্তু এই জেজু আইল্যান্ডের গেটটাকে ক্লোজ
করতে পারেনি। আর তোমরা তো অলরেডি জানো যে জেজু আইল্যান্ডে কিন্তু একটা এস র্যাঙ্কের গেট আছে, আর মনে করো যে চৈজং ইন, বেক ইউনহু এই সব এস র্যাঙ্কের হান্টাররাও কিন্তু এটাকে ক্লোজ করতে পারেনি। আর এখন এই জেজু আইল্যান্ডের পিঁপড়াগুলো মেইন শহরে আসা শুরু করে ফেলেছে, তার মানে এখন তাদেরকে এই জেজু আইল্যান্ড বা এই রেইডটাকে কমপ্লিট করতে হবে। আর জিনু অবশ্যই সেখানে যাবে, সো তোমরা বুঝতেই পারতেছো সামনে তোমাদের জন্য কি ওয়েট করতেছে। যাই হোক, এখন আমাদের ডেমন ক্যাসেলের সিন দেখানো হয়। এখানে জিনু তার শ্যাডো সোলজারদের সাহায্যে বেশ কয়েকটা গ্রুপ বানিয়েছিল, মানে 4-5টা গ্রুপ বানিয়েছিল এবং তাদেরকে এই লেভেলের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছিল। তবে এই লেভেলে জিনু খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারছিল না। হঠাৎ করে জিনু লক্ষ্য করে তার মানা পাওয়ার ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছে। সে তখন ওই ম্যাপটা মাটিতে আঁকায় যে সে কোন টিমকে কোথায় পাঠিয়েছে। জিনু এখানে নোটিস করে তার 4-5টা টিমের মধ্যে যে টিম সবচেয়ে বেশি দুর্বল সেই সকল টিমের উপরেই সবার আগে আক্রমণ হচ্ছে। অর্থাৎ যারা এই টিমগুলোর উপরে আক্রমণ করছে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে এবং তারা বুঝতে পারে যে কোন টিম দুর্বল আর কোন টিম শক্তিশালী। এই কারণে তারা দুর্বল টিমের উপরেই আগে আগে আক্রমণ করছে। এই সব কিছু অ্যানালাইজ করে জিনু বুঝতে পারে যারা আক্রমণ করছে তারা এরপরে ওই যে আইস বিয়ার আছে না, ওই আইস বিয়ারের টিমের উপরে আক্রমণ করবে। জিনু তখন তার অদৃশ্য হওয়ার অ্যাবিলিটিটা ব্যবহার করে সেখানে যায় এবং এই ফাইটটা দেখতে থাকে। এখানে যারা এই কাজগুলো করছিল বা যারা জিনুর সোলজারদের উপরে আক্রমণ করছিল তারা ছিল ডেমন নাইট। যাই হোক, এরপরে জিনু তাদের সামনে চলে আসে এবং তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখানেই কিন্তু সোলো লেভেলিং এর সিজন 2 এর 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জিনউ সেই ডেমন নাইটদের সাথে ফাইট করছে। জিনউ যখন শেষ বেঁচে থাকা ডেমন নাইটকে মেরে ফেলতে যায় তখনই সে বলে ওঠে, আমি সারেন্ডার করছি, আমাকে মারবেন না। এখন এই ডেমন নাইটের মুখে কথা শুনে জিনু এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। জিনু তখন এই ডেমন নাইটের মাস্ক খুলে ফেলে এবং সে দেখতে পায় এটা আসলে একটা মেয়ে। জিনু তখন তাকে বলে, তোমরা প্রথমে আমার সেনাদের উপরে আক্রমণ করেছো আর এখন তুমি চাও যে আমি তোমাকে মাফ করে দেই? আর এমনিতেও আমি তো তোমার সাথে থাকা সকলকেই মেরে ফেলেছি। এটা শুনে এই ডেমন মেয়ে যার নাম এসেল সে বলে, এদের সকলের দায়িত্ব ছিল আমাকে রক্ষা করা, তো আমাকে রক্ষা করতে গিয়ে তারা যদি মারাও যায় তাহলে কি হয়েছে? এখন এসেলের মুখে এসব কথা শুনে জিনউ চিন্তা করে এই মেয়েটা তো অনেক বেশি স্বার্থপর। যাই হোক, এরপরে জিনউ তাকে না মেরে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই একটা সুযোগ পেয়ে এসেল পেছন থেকে জিনউর উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে তখনই টাস তার কবজওয়ালা জাদুর সাহায্যে জিনউকে এখানে বাঁচিয়ে নেয়। এটা দেখে এসেল এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং জিনউর কাছে আবারও ক্ষমা চাইতে থাকে। সে তখন জিনউকে বলে, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবে তারপরেও আমাকে মেরে ফেলো না। জিনউ তখন তার কাছে এসে বলে, নেক্সট লেভেলে যাওয়ার এন্ট্রি পারমিট তুমি কি আমাকে দিতে পারবে? এটা শুনে এসেল বলে, নেক্সট লেভেলে যাওয়ার এন্ট্রি পারমিট আমার পরিবারের কাছে আছে, আর তাছাড়াও উপরে থাকা প্রত্যেকটা ফ্লোরে এন্ট্রি পারমিট কোথায় আছে সেটাও আমি জানি। তুমি যদি আমার আর আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারো তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এখন জিনউ অনেক ডেঞ্জারাস ভাবে তার কাছে গিয়ে বলে, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? জিনউর এরকম রূপ দেখে এসেল এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে, আমি এখানে মিথ্যা বলছি না। জিনউ এখন এন্ট্রি পারমিটের বদলে তাকে জীবিত ছেড়ে দেয়। এরপর জিনউ তাকে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কারা? এরপর আমরা সেই আইল্যান্ডটাকে দেখতে পাই যে আইল্যান্ডে এই পিঁপড়াটা উড়ে এসেছিল। এই পিঁপড়াটা এখানকার প্রায় সবকিছুই ধ্বংস করে দিয়েছিল এবং সে এখানকার অনেক মানুষকেও মেরে ফেলেছিল। এদিকে জিনউ এসেলকে জিজ্ঞাসা করে, তুমিও কি তোমার মাথার মধ্যে মানুষদেরকে মেরে ফেলার কমান্ড শুনতে পাও? এসেল তখন বলে, না, আমরা অন্য একটা কমান্ড শুনতে পাই। আমরা আমাদের ব্রেনের মধ্যে শুনতে পাই যে তোমরা তোমাদের জায়গাকে প্রোটেক্ট করো। এটা শুনে জিনউ বুঝতে পারে এটা ডানজানের মনস্টারদের মতো না, এরা অন্যরকম। জিনউ তখন তাকে জিজ্ঞাসা করে, এই শব্দ তোমরা কখন থেকে শুনতে পাও? এসেল তখন বলে, যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকেই আমরা এই শব্দ শুনতে পাই। এই কথাটা শুনে জিনউ এখানে একদম শকড হয়ে যায়। সে তখন এসেলকে জিজ্ঞাসা করে, তোমরা আগে কোথায় ছিলে? এসেল তখন বলে, আগে আমরা ডেমন রেলমে ছিলাম। জিনু তখন তাকে জিজ্ঞাসা করে, তোমরা ডেমন রেলমে কি করছিলে? এখন এই প্রশ্নটা করার সাথে সাথে এসেল এর সাথেও সেই গ্লিচটা হতে থাকে যেটা টাস্ক আর বারুকার সাথেও হয়েছিল। এখন এসেল হঠাৎ করে একটা রোবোটিক আওয়াজে বলতে থাকে, আমরা একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, আমরা এমন এক শত্রুর মোকাবেলা করব যাকে হারানোর জন্য আমাদের সকল ডেমনদেরকে একজোট হতে হবে। এখন হঠাৎ করে এসেল বলতে থাকে, এর পরের ইনফরমেশন আর দেওয়া সম্ভব না। এখন এটা বলতে বলতেই এসেল এখানে অজ্ঞান হয়ে যায়। জিনু তখন দৌড়ে গিয়ে তাকে ধরে এবং বুঝতে পারে সে এর চেয়ে বেশি আর কোনো প্রশ্ন করতে পারবে না। এরপর আমাদের হান্টার অ্যাসোসিয়েশনের একটা মিটিং দেখানো হয়। এখানে জিনচুল বলে, সেই পিঁপড়াগুলোর মধ্যে থেকে একটা পিঁপড়া জাপানের কাছে থাকা একটা আইল্যান্ডে আক্রমণ করে দিয়েছে। সেখানে 294 জন সাধারণ মানুষ মারা গিয়েছিল। 108 জন হান্টার সেখানে ফাইট করতে গিয়েছিল। তাদের মধ্যে 4 জন ই র্যাঙ্ক হান্টার, একজন সি র্যাঙ্ক হান্টার আর একজন বি র্যাঙ্ক হান্টার মারা গিয়েছিল। তবে যখন সেখানে একজন এ র্যাঙ্ক হান্টার চলে আসে তখন সে এই পিঁপড়াটাকে মেরে ফেলে। এটা শুনে তারা সবাই বুঝতে পারে এই পিঁপড়াটার পাওয়ার হচ্ছে এ র্যাঙ্কের সমান। তখন হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, মানে কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো গানহি বলে, এই পিঁপড়াটা যে দ্বীপে গিয়েছিল সেটা জেজু আইল্যান্ডের থেকে 120 কিলোমিটার দূরে। তার মানে তারা যদি ভালো মতো
মতো উড়তে শিখে যায় তাহলে তারা খুবই তাড়াতাড়ি আমাদের দেশেও চলে আসতে পারে। আমাদের এখন হাই অ্যালার্টে থাকতে হবে এবং আমাদেরকেই প্রথম আক্রমণটা করতে হবে। আমাদের এখন চতুর্থ জেজু আইল্যান্ড রেইডের জন্য প্রস্তুত হতে হবে। মানে এর আগেও 3 বার জেজু আইল্যান্ডে রেইড করা হয়েছিল, বাট তারা সেখানে কিছুই করতে পারেনি বা সফল হয়নি। এদিকে এখন এসএল এর জ্ঞান ফিরে এসেছিল। সে তখন জিনউকে তাদের ক্যাসেলে নিয়ে যায়, যেখানে সে এন্ট্রি পারমিট পাবে। জিনউকে দেখে এসএল এর বাবা এখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে জিনউর ছায়ার মধ্যে তার হাজার হাজার শ্যাডো আর্মিকে দেখতে পাচ্ছিল। জিনউ তখন এসএল এর বাবাকে বলে, আমি এসএল কে প্রমিস করেছি আমাকে যদি এন্ট্রি পারমিট দিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানের কারোরই কোনো ক্ষতি করব না। এসএল এর বাবা তখন মনে মনে চিন্তা করে, এই লোকটা ভালকান আর মেটাসকে মেরে ফেলেছে, তার মানে আমরা তো এর সামনে অনেক বেশি দুর্বল। এরপরে এসএল এর বাবা জিনউকে সেই এন্ট্রি পারমিট দিয়ে দেয়। এরপরে এসএল এর বাবা দ্রুত জিনউকে এখান থেকে চলে যেতে বলে। জিনউ তখন বলে, আমি কিছু সময়ের জন্য আপনার মেয়ে এসএল কে নিয়ে যাব, কারণ এসএল উপরে থাকা প্রত্যেকটা ফ্লোরের এন্ট্রি পারমিটের লোকেশন জানে। তবে এর বদলে আমি এসএল এর নিরাপত্তার গ্যারান্টি দিব। এখন এসএল এর বাবার হাতে আর কোনো কিছুই করার ছিল না, এ কারণে সে এটাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এভাবেই চলতে চলতে জিনু এখন 90 নাম্বার ফ্লোরে চলে এসেছিল। ইগ্রিস আর ট্যাঙ্কের লেভেলও এখানে অনেক বেড়ে গিয়েছিল। ইগ্রিস এখন ছিল এস র্যাঙ্কের সমান পাওয়ারফুল আর ট্যাঙ্ক ছিল এ র্যাঙ্কের সমান পাওয়ারফুল। এখানে এসএল তার সাথে বেশ কিছু গিফট নিয়ে এসেছিল, কারণ 90 লেভেলের উপরে যে ডেমনগুলো আছে তারা অনেক বেশি পাওয়ারফুল আর তারা সবাই নোবেল ক্লাসের। এই কারণে তাদের সাথে যদি কথাবার্তা বলে এই পারমিটগুলো নেওয়া যায় তাহলেই বেশি ভালো হবে। জিনু তখন এসএল কে বোঝায়, দেখো আমি যদি তোমাদের চেয়ে অনেক দুর্বল হতাম তাহলে কি তোমার বাবা আমার সাথে কথা বলতো? সে তোমার সাথে কথা বলতো না, তাই না? পুরো পৃথিবী এভাবেই চলে। আর আমি তোমাদের ক্ল্যান রাদিরু ক্ল্যানকে ছেড়ে এখানে থাকা প্রত্যেকটা ক্ল্যানকেই ধ্বংস করে দিব। এতে করে তোমাদের রাদিরু ক্ল্যান এই ডেমন ক্যাসেলের সর্বোচ্চ উপরে থাকবে বা তোমরাই এখানকার রুলার হবে। এসব শুনে এসএল বলে, তুমি আমাদের জন্য এত কিছু কেন করবে? জিনু তখন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে এসএল এখানে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আসলে জিনু এসএল কে এখানে জিনহোর মতো করে দেখছিল, আর আমরা তো আগে থেকেই জানি জিনউর সাথে বোকা লোকদের বন্ধুত্ব তাড়াতাড়ি হয়ে যায়। জিনু এখন এসএল কে এখান থেকেই ফিরে যেতে বলে, কারণ পরবর্তী ফ্লোরগুলোতে অনেক বেশি শক্তিশালী মনস্টাররা বা ডেমনরা থাকবে। এ কারণে সে এসএল কে বলে, তুমি জাস্ট আমাকে এই পারমিটগুলোর লোকেশন বলে দাও আর তুমি এখান থেকে ফিরে যাও। এসএল তখন বলে, আমি তোমার সাথে একদম শেষ পর্যন্ত যেতে চাই আর আমি দেখতে চাই যে তুমি কত উপরে যেতে পারো। এখন জিনু এসএল এর এই কথায় রাজি হয়ে যায়, আর এরপর আমরা দেখতে পাই তারা সবাই একসাথে উপরের ফ্লোরের দিকে যাচ্ছে। এরপরে জিনু ধীরে ধীরে উপরের ফ্লোরের মনস্টারদের সাথে ফাইট করতে থাকে। এই ফ্লোরের মনস্টাররা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও জিনু এক এক করে তাদের সকলকেই হারিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে জিনু 97 নাম্বার ফ্লোরও পার করে ফেলে। এদিকে আমরা দেখতে পাই চৈজন ইন আর চাহি ইন দুজনকেই জানানো হয়েছিল যে আবারও জেজু আইল্যান্ড রেইড হবে। সেই সাথে সাথে এই দেশে থাকা প্রত্যেকটা এস র্যাঙ্ক হান্টারকেও এই ইনফরমেশন জানিয়ে দেওয়া হয়েছিল। চাহে ইন তখন ভাবতে থাকে তার মানে জিনুও এই রেইডে অংশগ্রহণ করবে। চৈজন ইন তখন বলে, আমাদের প্রতিবেশী দেশ জাপানও আমাদের এই কাজে সাহায্য করবে, কারণ এই পিঁপড়াগুলো যদি উড়তে শিখে যায় তাহলে এটা তাদেরও অনেক ক্ষতি করতে পারে। এ কারণে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। এখন এই মিশনটা কিভাবে হবে বা মিশন প্ল্যান সম্পর্কে আলোচনা করার জন্য একটা আলট্রা গিল্ডের প্রধান জাপান থেকে এই কোরিয়াতে আসতে থাকে। এখন আমরা দেখতে পাই এদিকে জিনউ ফাইনালি 100 নম্বর ফ্লোরে পৌঁছে গেছে। এখানে জিনউর সম্মুখীন হয় ডেমন লর্ড বারানের সাথে। বারান এখানে একটা সাদা ড্রাগনের উপরে দাঁড়িয়ে ছিল আর তার অরা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। বারান এখানে তার সমস্ত আর্মিকে ডেকে নেয়, যারা জিনউ আর এসএল কে চারিপাশ থেকে ঘিরে ফেলে। এরপর তারা সবাই মিলে জিনউর উপরে আক্রমণ করে। জিনউ তখন দ্রুত তার চারপাশে একটা ডোমেইন ক্রিয়েট করে এবং সেখান থেকে তার শ্যাডো আর্মিকে বের করে তাদের সকলের উপরে আক্রমণ করে দেয়। এখানে টাস্ক তো একাই বারানের হাজার হাজার সৈন্যকে মেরে ফেলেছিল। জিনউর এরকম ফাইটিং স্টাইল দেখে এখানে এসএল অনেক বেশি অবাক হয়ে যায়। এসএল তখন ভাবতে থাকে বারান হচ্ছে এই জায়গার লর্ড, সে আমাদের সকলের রাজা, আর জিনউ হচ্ছে একজন আউটসাইডার, তো আমার এখন কার পক্ষে থাকা উচিত? যাই হোক, বারান এখন আকাশ থেকে অনেক বজ্রপাত নিচে ফেলতে থাকে। এই বজ্রপাতে এসিলও মারা যেতে লাগছিল, তবে জিনউ টাইম মতো এসে এখানে তাকে বাঁচিয়ে নেয়। জিনউ তখন ভাবতে থাকে এই বজ্রপাতগুলোর কারণে আমার সৈন্যরা অনেক তাড়াতাড়ি মারা যাচ্ছে, এ কারণে আমার মানা পাওয়ারও খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি এই ডেমন লর্ড বারানকে হারিয়ে দিতে হবে। জিনউ তখন অদৃশ্য হয়ে বারানের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তবে তারপরেও বারান এটাকে দেখে ফেলে এবং এটাকে ব্লক করে দেয়। এরপর সে একটা লেজার দিয়ে জিনউর উপরে আক্রমণ করে। জিনউ এখানে বাঁচার জন্য টাস্ক আর ইগ্রিসের কাছে সাহায্য চায়। টাস্ক তখন তার জাদুর পাওয়ার দিয়ে বারানের এই লেজারকে কাউন্টার করে। জিনউ তখন ইগ্রিসের সাহায্যে নিচে নেমে এসে তার একটা ড্যাগারের সাহায্যে বারানের কাছে থাকা সেই ড্রাগনের মাথা কেটে ফেলে। এই কারণে বারান এখন নিচে চলে আসে, তার মানে বারানকে এখন মাটিতেই জিনউর সাথে ফাইট করতে হবে, সে আর উড়ে উড়ে ফাইট করতে পারবে না। এখন আমাদের হান্টারদের মিটিং কে দেখানো হয়। এখানে ড্রসর্ড গিল্ডের মাস্টার গোতুরিউ
হিরোজিও এসেছিল। এটা প্রতিবেশী দেশ জাপানের অনেক বড় একটা গিল্ড। এই গিল্ডে 11 জন এস র্যাঙ্কের হান্টার আছে, আর এই গিল্ড হচ্ছে পুরো এশিয়ার মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় গিল্ড। তারা এখানে মূলত জেজু আইল্যান্ড রেইডে কোরিয়াকে সাহায্য করার জন্য এসেছিল। গত ট্রান্সলেটর হানেকাওয়া এখানে বলে যে পিঁপড়াটা এখানে উড়ে এসেছিল বা যে পিঁপড়াগুলো উড়তে পারে বা শূন্য যে পিঁপড়াগুলো আছে সেগুলোর লাইফ স্প্যান মাত্র 1 বছরের হয়। তার মানে যদি রানী পিঁপড়াকে মেরে ফেলা হয় তাহলে বাকি পিঁপড়াগুলো এমনিতেই 1 বছরের মধ্যে মারা যাবে। আর তাছাড়াও গত 3টা রেড মিশনে তারা একটা জিনিস লক্ষ্য করেছিল যে এই পিঁপড়ারা পাওয়ারফুল শক্তির দিকে আকর্ষিত হয়। এই কারণে এটার সুযোগ নিয়ে তারা নতুন নতুন অনেক প্ল্যান বানাতে পারবে। গত রিওজি এখানে বলে আমাদের ড্র গিল্ডে 11 জন এস র্যাঙ্কের হান্টারের মধ্যে 10 জন এস র্যাঙ্কের হান্টারই আপনাদের এই মিশনে সাহায্য করবে, তাদের মধ্যে আমি নিজেও থাকবো। আমরা বাকি পিঁপড়াদের নজর অন্যদিকে সরিয়ে রাখবো, আর আপনাদের কাজ হবে কুইন অ্যান্টকে মেরে ফেলা বা রানী পিঁপড়াকে মেরে ফেলা। জিনচুল তখন বলে তাহলে তো আপনাদেরকে হাজার হাজার পিঁপড়ার সম্মুখীন হতে হবে। গত তখন বলে আমরা শুধুমাত্র টোপের মতো কাজ করব, এ কারণে আমাদের বেশি সমস্যা হবে না। এই সবকিছু শুনে গোগানহি বলে আচ্ছা ঠিক আছে, আমরা এই ট্যাকটিক অনুযায়ী প্ল্যান বানাবো। এদিকে ডেমন ক্যাসেলের মধ্যে জিনউ ডেমন লর্ড ব্যারনের সাথে ফাইট করছিল, আর জিনউর মানা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। ব্যারনের উপর টাস্ক, আয়রন আর ইগ্রিস একসাথে আক্রমণ করছিল। ব্যারন তো আয়রন আর টাস্ককে খুবই সহজে মেরে ফেলছিল, তবে ইগ্রিসও তার খুব একটা বেশি কিছু করতে পারছিল না। ইগ্রিসও এখানে বারবার মারা যাচ্ছিল। জিনউ তখন অনেক পাওয়ারফুল একটা আক্রমণ ব্যারনের উপরে করে, তবে ব্যারন এখানে জিনউর গলা ধরে তাকে উপরে তুলে ফেলে। তখন টাস্ক আর আয়রন এসে পেছন থেকে ব্যারনকে ধরে ফেলে। ব্যারন তখন আবারও টাস্ক, আয়রন আর ইগ্রিসকে মেরে ফেলে। এই কারণে জিনউর মানাও এখানে শেষ হয়ে যায়। তার মানে জিনউ এখানে তার শ্যাডো আর্মির মধ্যে থেকে আর কাউকেই ডাকতে পারবে না। তার মানে জিনউকে একা একাই ব্যারনের সাথে এখন ফাইট করতে হবে। এখন আমরা দেখতে পাই এই দুজনের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট শুরু হয়ে যায়। জিনউ এখানে ব্যারনের সাথে পেরে উঠছিল না, ব্যারন এখানে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ফাইট করতে করতে একটা পর্যায়ে জিনউর হাত থেকে তার ড্যাগার পড়ে যায়। জিনউ এখন একদম খালি হাতে ছিল। ব্যারন এখন তার মুখে একটা ব্লাস্ট করে জিনউকে মেরে ফেলতে নেয়। জিনউ এখানে অনেক বেশি অসহায় হয়ে গিয়েছিল, তবে তখনই এসেল তার বর্ষাটাকে ব্যারনের দিকে ছুড়ে মারে। এই কারণে ব্যারনের নজর অন্যদিকে সরে যায়, আর এই সুযোগে জিনউ ব্যারনের দুইটা হাত ছিঁড়ে ফেলে। এরপরে জিনউ অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ ব্যারনের মুখে করে। এই কারণে ব্যারনের মাথা তার শরীর থেকে একদম আলাদা হয়ে যায়। আর এভাবেই জিনউ এই ডেমন ক্যাসেল মিশনটা শেষ করে ফেলে, আর সে এখানে এই ডেমন মুনারকে হারিয়ে দেয়। এরপরে জিনউ এসেলকে বলে তুমি এখন ফিরে যাও আর তোমার বাবাকে বলো যে তোমাদের রাদিরু ফ্যামিলি এখন এই ডেমন ক্যাসেলের টপে আছে, বা তারাই এখন এই ডেমন ক্যাসেলের রুলার। আর এখানেই কিন্তু এই এপিসোডটা শেষ হয়ে যায়। এখন জিনউ কিন্তু এই ডেমন ক্যাসেলে এসেছিল মূলত এলেক্সার অফ লাইফের জন্য। তো জিনউ কি এখন সেই এলেক্সার অফ লাইফ পাবে, আর সে কি জেজু আইল্যান্ডে ফাইট করবে, এই সবকিছুই কিন্তু আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পারবো। এখনো আরো 5টা এপিসোড আসা বাকি আছে, আর এই 5টা এপিসোডে আমার মনে হয় যে জেজু আইল্যান্ড কভার হয়ে যাবে। এন্ড জেজু আইল্যান্ডটা যদি কভার হয় ভাই, কত যে মজা পাওয়া তোমরা এই সিরিজ দেখে তোমাদের বইলা বোঝানোর মতো না। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।